এই মুহূর্তে আমার সঙ্গে আছেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী। মোজাম্মেল হক চৌধুরী, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং বরাবরই ঈদের ঠিক আগ মুহূর্ত থেকে আপনাদের আলাদা রকম একটা ব্যস্ততা প্রতিবেদন আকারে আমরা সেটা তুলে ধরার চেষ্টা করি এবং শঙ্কা জায়গা নিয়ে নানা খবর সেখানে আসে। আজকেও তেমন একটা খবর আমাদের চোখে আছে, সেটা নিয়ে আলাপ করার চেষ্টা করব আশা করি আপনার সঙ্গে। আপনি আছেন আমাদের সঙ্গে। আবুল কালাম আজাদ মজুমদার, সম্পূর্ণ কনটেক্সটের বাইরে গিয়ে একটা বিষয় একটু জানার চেষ্টা করি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা উপপ্রেস সচিব ছিলেন আপনি, সেই সময়টাতে আপনার সঙ্গে কথা বলার প্রচুর সুযোগ হয়েছে। এই আয়োজনে আপনি যুক্ত ছিলেন, একেবারে পাই টু পাই ব্যাখ্যা আপনি দিয়েছেন কোথায় কি হচ্ছে না হচ্ছে, এবং অন্তর্বর্তী সরকারের সময়টা তো অনেক বেশি ট্রান্সপারেন্ট ছিল অন্তত কথা বলার ক্ষেত্রে। আমরা প্রশ্ন করেছিলাম, উত্তর পেয়েছিলাম। এখন এসে আমরা কিচেন ক্যাবিনেট বলে একটা ক্যাবিনেটের কথা শুনতে পাচ্ছি। আসিফ মাহমুদ সজীব ভাই বলেছেন ছিল, আমি সেখানে সদস্য ছিলাম না। আসিফ নজরুল বলেছেন থাকতে পারে, আমি সেখানে সদস্য ছিলাম না। সব উপদেষ্টাই বলছে সব জানে ডক্টর ইউনূস, আমরা কেউ কিছু জানি না। আসলে ঘটনাটা কি একটু বলবেন, মানে সহজ করে যদি বোঝানো যায়? না, যেখানে উপদেষ্টারাই বলতে পারছেন না, সেখানে আমি তো ক্ষুদ্র একজন কর্মচারী ছিলাম সরকারের, আমার পক্ষে বলা মুশকিল। তবে কিচেন ক্যাবিনেট শব্দটা তো আর বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় উৎপত্তি হয়নি। এটা একটা প্রশাসনিক ক্ষেত্রে এটা বহুল প্রচলিত একটা শব্দ, বহু পুরনো শব্দ। বিভিন্ন সরকারের সময়ে শুধুমাত্র বাংলাদেশ না, বিভিন্ন দেশেই সরকার প্রধান যিনি, উনি হয়তো কিছু গুরুত্বপূর্ণ উপদেষ্টা বা মন্ত্রী সবার কিছু সদস্য তাদের বিভিন্ন সময়ে তাদের পরামর্শ নিয়ে থাকেন। এটাতে অস্বাভাবিক কিছু না, বা এটাতে অবাক হওয়ারও কোনো কারণ নেই। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাজ করার সময় যেটা দেখেছি, যে মন্ত্রিসভার যে বা উপদেষ্টা পরিষদের যে মিটিং, সেটা তো একটা নির্দিষ্ট এজেন্ডার ভিত্তিতে নির্দিষ্ট সময়ে অনুষ্ঠিত হতো, যেখানে সব উপদেষ্টা পরিষদের সদস্যরা থাকতেন, প্লাস সংশ্লিষ্ট সচিবরা থাকতেন। এর বাইরে মাঝে মধ্যে উপদেষ্টা পরিষদের কিছু সদস্য মাননীয় প্রধান উপদেষ্টার সাথে দেখা করতেন, ওনারা বিভিন্ন বিষয়ে আলাপ করতেন। দেশটা তো ওই 1.5 বছর একটা বড় ধরনের রাজনৈতিক পরিবর্তন বলেন, ক্রাইসিস বলেন, ইত্যাদি অনেক সিচুয়েশনের মধ্যে দিয়ে গিয়েছে। তো এই অনেক সিদ্ধান্ত সরকারকে নিতে হতো। এইসব সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সরকার প্রধান অবশ্যই তার যে উপদেষ্টা পরিষদের সদস্য আছেন, ওনারা তো উপদেষ্টাই, তাই না? সো ওনাদের উপদেশ নেবেন, এটাই স্বাভাবিক। তো কিন্তু একটা জিনিস যেটা হচ্ছে যে, আমি যতটুকু জানি যে কিচেন ক্যাবিনেট বলতে কাগজে কলমে কোনো কিছু ছিল না। এইটা একেবারেই রাজনীতির পরিভাষা, প্রশাসনের পরিভাষা। কিন্তু বিভিন্ন সময়ে অনানুষ্ঠানিক বৈঠকে বিভিন্ন উপদেষ্টারা এসেছেন। আমি যদি এভাবে বুঝে থাকি, কিচেন ক্যাবিনেট একটা ব্রেইনস্টর্মিং সেশন, সবাই একসাথে বসে কি করা যায় সেটা নিয়ে হয়তো পার্টিকুলার ইস্যুতে কথা বলছেন, কিন্তু এটা তো দোষের না। দোষের দিন না হয় তাহলে স্বীকার করতে সমস্যা কি? আমি যেটা জানি আমি সেটা তো আপনাকে বলছি, যে কিচেন ক্যাবিনেট বলতে যেটা বোঝায়, যে এটা একটা জিনিস হচ্ছে আনুষ্ঠানিক আর একটা অনানুষ্ঠানিক। আনুষ্ঠানিকভাবে কোনো কিছুর এই ধরনের কোনো কিছুর অস্তিত্ব ছিল আমাদের জানা নাই। তবে অনানুষ্ঠানিকভাবে উনি ওনার উপদেষ্টাদের সাথে বসতেন, কথা বলতেন, যখন যাকে প্রয়োজন মনে করতেন। একদম প্রতিদিনই যে একই উপদেষ্টা আসতেন বা একই উপদেষ্টার সাথে পরামর্শ করতেন তা নয়। এক এক সময় এক এক উপদেষ্টা আসতেন। যেই উপদেষ্টার ওনারা যেই মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করছেন, সেই মন্ত্রণালয়ের সাথে সংশ্লিষ্ট কোনো বিষয়ে যদি থাকতো। আবার কয়েকজন উপদেষ্টা ছিলেন রাজনৈতিক দলগুলোর সাথে যোগাযোগের জন্য। নির্দিষ্ট দিন কি ফিক্স ছিল? দায়িত্বপ্রাপ্ত না, কোনো নির্দিষ্ট দিন ফিক্স ছিল না, কিন্তু আপনার সরকার প্রধানের তো শিডিউলটাই ফিক্স ছিল। ওনার শিডিউলের ফাঁকে যখন ওনার সুযোগ হয়েছে, আমি দেখেছি, তখনই উনি ওনার উপদেষ্টাদের সাথে বসেছেন। তবে এরকম কাগজে কলমে আনুষ্ঠানিকভাবে কোনোদিন কিচেন ক্যাবিনেট বলতে কোনো কিছু ছিল এটা আমরা দেখিনি, বা এগুলো নিয়ে যদি একটু থাকতো তাহলে তো আমরা অনেক সময় আপনাদেরকে ব্রিফ করতাম। আপনি এই আলোচনার শুরুতেই অনেক কিছু বলেছেন যে আমাদের কাছ থেকে আপনারা অনেক প্রশ্ন করতে পারতেন। তো সেই প্রশ্ন তো আপনারা তখনও করতে পারতেন, কারণ আমাদেরকে তো আমরা সবসময় এক্সপেক্ট করতাম যে আমাদের কাছ থেকে আপনারা জানতে চাইবেন, এবং আমাদের কাছে যদি সেটার উত্তর থাকে আমরা আপনাদেরকে সেই উত্তর দিতাম। তো কিচেন ক্যাবিনেট এভাবে তো আমাদেরকেও কেউ কখনো জিজ্ঞেস করা নাই, কিংবা উপদেষ্টা পরিষদের কোনো সমস্যা। মানে আপনি বরাবরই খুবই ফ্র্যাঙ্কলি কথা বলেন, সেই জায়গা থেকে আসলে অনেকে অনেক প্রশ্ন করে। যেহেতু আপনি নিজে একজন সাংবাদিক, কাজেই আপনি জানেন কিভাবে প্রশ্ন রিসিভ করতে হয়। তো সেই জায়গায় এই ব্যাপারটা অনেকের কাছে বিস্ময়কর লেগেছে যে মার্কিন চুক্তি তো অনেক বড় একটা ইস্যু, সেটা কিচেন ক্যাবিনেটে ঠিকঠাক হয়ে যাবে না। মার্কিন চুক্তির সাথে সংশ্লিষ্ট চুক্তিটা তো
আপনার উপদেষ্টা পরিষদে আলোচিত হয়েছে। সো এটা কিচেন ক্যাবিনেটে ঠিক হয়েছে এটা বলার কোনো সুযোগ নেই। এটা তো উপদেষ্টা পরিষদের সব সদস্যদের কাছেই উপস্থাপন করা হয়েছে। আর চুক্তিটার নেগোসিয়েশন পর্যায়ে এটা স্বীকার করা হচ্ছে না, সব সদস্যের কাছে উপস্থাপন করা হয়নি, আমি কিছু জানতামই না। না, এগুলা কোনো কথা না। আপনার উপদেষ্টা পরিষদের যে আনুষ্ঠানিক সভা, সেখানে তো বাণিজ্য মন্ত্রণালয়ের যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তারা এগুলো উপদেষ্টা পরিষদেই চুক্তির কিছু কিছু দিক আলোচনা করেছেন। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে নেগোসিয়েশন পর্যায়ে এখন একটা সরকারের সবাই তো বিদেশের একটা সরকারের সাথে নেগোসিয়েশন করবে না। এই সংশ্লিষ্ট যারা আছেন, যে মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আছেন, ওনারাই ইনভলভ হবেন, তারাই ইনভলভ হয়েছেন। একদম, মানে এটা আসলে যেহেতু আলাপটা উঠলো এবং এটা এমন সেন্সিটিভ ইস্যু যেখানে আসলে দায় চাপিয়ে পার পাওয়ার কোনো সুযোগ নেই। প্রথম কথা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে চুক্তিটা হয়েছে এটা নিয়ে এখন অনেকে অনেক ধরনের কথা বলছেন, কিন্তু আমরা যতটুকু জানি যে এইটা শুধুমাত্র যে উপদেষ্টা পরিষদের সদস্য তা নয়, আমাদের দেশের প্রধান রাজনৈতিক দলগুলো যারা আছেন তাদেরকেও অবহিত করা হয়েছে এবং সেটা মার্কিন যুক্তরাষ্ট্র নিজে অবহিত করেছেন। তা মার্কিন যুক্তরাষ্ট্রের মার্কিন প্রেসিডেন্টের বাণিজ্য বিষয়ক দূত নিজে উনি আমাদের বিএনপি চেয়ারপারসনের সাথে কথা বলেছেন, জামায়াতের আমিরের সাথে কথা বলেছেন। চুক্তির ধারাবাহিকতার একটা বিষয় আছে, কারণ ওই সময় তো সবাই জানতো যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব ছেড়ে দিচ্ছে, যে কোনো একটা নির্বাচিত সরকার আসবে এবং সেই সরকারের সম্ভাব্য যারা থাকতে পারে তারা চুক্তির ধারাবাহিকতা রক্ষা করবে কিনা বা চুক্তির ব্যাপারে তাদের কোনো পর্যবেক্ষণ আছে কিনা সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছে। সো এই চুক্তি অজ্ঞাতসারে হয়েছে, গোপনে হয়েছে, এগুলো আসলে আমার কাছে মনে হয় যে এগুলো দায় এড়ানোর চেষ্টা। আর প্রথম কথা হলো এটা দায় এড়ানো আসলে এভাবে বলা যায় না, দায়িত্ব এড়ানোর চেষ্টা, কারণ এটা তো কোনো দায় না। যে চুক্তিটা করা হয়েছে সেটা রাষ্ট্রের বাণিজ্যিক স্বার্থের কথা ভেবেই, রাষ্ট্রের স্বার্থের কথা ভেবেই করা হয়েছে। আপনার দিক থেকে বক্তব্যটা একেবারে স্পষ্ট এবং সামনের দিন যাক, আপনার সঙ্গে আলাপটা তো শুরু করলাম, দেখা যাক নতুন কোনো কিছু হলে, নতুন কিছু আপডেট থাকলে সেটা নিয়ে হয়তো কথা বলার সুযোগ হবে। আমরা মূল আলাপ একটু ফিরতে চাই। মোজাম্মেল হক চৌধুরী জাতীয় কল্যাণ সমিতির মহাসচিব আছেন আমাদের সঙ্গে, যারা মোজাম্মেল হক চৌধুরী, আপনিও কিন্তু প্রশ্ন করতে পারেন। মোজাম্মেল হক চৌধুরী, একটা বিষয় একটু স্পষ্ট করবেন, মানে আমরা একেবারে শিডিউল বিপর্যয় যেন না হয় ধরে ধরে পরিকল্পনা করেছি, কিভাবে যাত্রীরা কোথা থেকে উঠবেন, পথে চাঁদাবাজি যেন না হয় সেই পথগুলো পর্যন্ত আমরা ডিটেক্ট করে সেখানে ব্যবস্থাপনার কথাও আমরা শুনেছি। তারপরও যে শিরোনামটা আপনাদের কাছ থেকে আমরা পেলাম, ঈদে বাসে 167 কোটি টাকার বাড়তি ভাড়া দেওয়া হয়েছে, আগামীকাল দিনটাও বাকি আছে, মানে সকাল হলে আর একটা দিন আমরা পাবো ঈদের আগে। আমরা জানি না তখনও বাড়তি ভাড়া আদায় করার সংখ্যাটা আরও বাড়বে কিনা। কিভাবে হলো এটা? কোনো ইনভেস্টিগেশন হয়েছে আপনাদের দিক থেকে? ধন্যবাদ আপনাকে। আসলে 167 কোটি টাকা নয়, এটা আমরা আপনাকে একটু সংশোধন করি। এটা আপনি কোন গণমাধ্যমে আপনার বরাতে আপনি পেয়েছেন আমি জানি না। জি, আমাদের কাছে যেটা রিপোর্ট আছে সেটা হলো 5 কোটি 61,93,000 টাকা, তাই তো? 5,61,93,000 হ্যাঁ, টাকা। এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন গণমাধ্যম যেটা করেছে, যেহেতু 27টা রুট বাছাই করে বাড়তি ভাড়া দেওয়া হয়েছে, পরবর্তীতে একটা গড় করা হয়েছে, সেই গড় করাই এই ফিগারটা এসেছে এবং বলা হচ্ছে কোনোভাবে আসলে এর চাইতে কমবে না, হয়তো বাড়তে পারে। জি, তাহলে এই 5,61,00,000 আসলে কিভাবে হয়েছে, কোন জায়গা থেকে? দেখুন, আসলে আমরা এটা একটা স্যাম্পল এই আপনাদের সামনে উপস্থাপন করেছি। জি, আপনি নিশ্চয় জানেন সারা বাংলাদেশে বাসের রুটের সংখ্যা প্রায় 5 থেকে 600। আচ্ছা, কিন্তু আমরা দেখেছি মাত্র 27টি রুট। 27টি রুটের মধ্যে একটি মাত্র রুটে হয়তো আমরা যেদিন গিয়েছি ওই দিন অতিরিক্ত ভাড়া আমরা পাইনি। কয়েকজন যাত্রীর সাথে কথা বলেছি, এটা ঢাকা সিলেট রুট, এইখানে কিন্তু আমরা পাইনি, বাড়তি ভাড়া পাইনি। জি, আর 26টা রুটে আমরা যেটা পেয়েছি এটা একেবারে পিলে চমকানো ইয়ার মতো। আমরা সবচেয়ে আশ্চর্য হলাম, গত 2 মে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে এবারের ঈদে তাদের সকল জেলা ইউনিট এবং শাখা সংগঠনের কোনো বাসে অতিরিক্ত ভাড়া নেওয়া হবে না। আমরা একটা অভিনন্দন বার্তাও দিয়েছিলাম, কারণ এই প্রথমবারের মতো তাদের পক্ষ থেকে একটা ঘোষণা আসলেন যে তারা ঈদে অতিরিক্ত ভাড়া নেবেন না। লঞ্চ মালিকরা ঘোষণা দিলেন এবারের ঈদে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে 10% কম নেবেন। কিন্তু
এখন আমরা যেটা দেখেছি, আচ্ছা আচ্ছা, আমরা যদি আপনারা কি বলি- মানে এখানে একটু বলবেন, মানে কোনো উপকমিটি তৈরি করেছিলেন গণপরিবহনে ভাড়া নৈরাজ্য উপকমিটি টাইপের কিছু? আমাদের গণপরিবহন বাড়া নৈরাজ্য পর্যবেক্ষণ উপকমিটি নামে একটা উপকমিটি আছে অলরেডি। আচ্ছা। এটা সবসময় কাজ করে। তার মধ্যে আমরা ঈদে এটাকে এটা আসলে কয়েকদিন মাঠে থাকবার চেষ্টা করি আর কি। আচ্ছা এমনি অন্যান্য সময়ে সব গণমাধ্যমে যে সমস্ত খবরগুলো আসে বা বিভিন্ন এলাকা ভিত্তিক যে সমস্ত খবরগুলো পাই, এগুলো আমরা সরকার এবং প্রশাসনের নজরে আনবার চেষ্টা করি। এই কাজটি আমরা নিয়মিত করি। কিন্তু এখন আমরা যেটা দেখেছি, আর যদি আপনাকে একটা ইয়া দিয়ে বলি, জি যেমন বাপ্পি নামে একজন ঢাকা থেকে খুলনা যাচ্ছিলেন। এই যাত্রী আমাদের কাছে আসলে উনি যাচ্ছিলেন খুলনায়। আমরা যাত্রাবাড়ি থেকে দেখলাম, যাত্রাবাড়ি থেকে খুলনা, যেটা সাইদাবাদ থেকে খুলনা পর্যন্ত রোড, এখানে সরকার নির্ধারিত ভাড়া 541 টাকা। আচ্ছা তার কাছ থেকে আদায় করা হচ্ছে 1000 টাকা প্রত্যেকটা কাউন্টারে। শুধু এটা একটা ইয়ার কাউন্টার, ওই যে শ্যামলিয়ানার কাউন্টার। অন্যান্য পরিবহন বাসও আমরা দেখলাম একই হারে ভাড়া আদায় করছে। ঢাকা থেকে বরিশাল রোডে বিআরটিসি দোতলা বাসে 700 টাকা ভাড়া আদায় করা হচ্ছে, অন্যান্য বাসগুলো 850 টাকা ভাড়া আদায় করছে। যেখানে আমরা যদি নিয়মিত ভাড়া দেখি 500 টাকা। এখন এই যে ঢাকা যাত্রাবাড়ি থেকে শরীয়তপুর নিয়মিত ভাড়া 250 টাকা, এখানে আদায় করা হচ্ছে 300 টাকা। চট্টগ্রাম থেকে যদি আপনাকে বলি, চট্টগ্রাম থেকে গাইবান্ধা 750 টাকা নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে 2200 টাকা। চট্টগ্রাম থেকে যদি আপনাকে বলি, বগুড়ার 900 টাকা নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে। এই এগুলো আসলে আমাদের গত 3 দিনের পর্যবেক্ষণ। এই পর্যবেক্ষণের সময় আপনারা কি মানে বাস কর্তৃপক্ষ কারোর সঙ্গে কথা বলতে পেরেছিলেন? তাদের কোনো ব্যাখ্যা যে তারা আসলে জানে কিনা, মালিক পক্ষ কিংবা কোনো ব্যাখ্যা? জি আসলে ব্যাখ্যা বলতে আপনারা জানেন আমরা একটা প্রতিকূল পরিবেশে কাজ করি। কারণ সরকার এবং বাস মালিক সমিতি, শ্রমিক ফেডারেশন যখন এক, তখন যাত্রী কল্যাণ সমিতি কাজ করা মানে খুবই চ্যালেঞ্জের কাজ। এখানে আমরা কারোর সাথে কথা বলবো বা কারো মালিকদের সাথে কথা বলবো, এই ধরনের পরিবেশ কিন্তু নেই। আপনাকে একটা জিনিস বুঝতে হবে, জি আমরা সরকার যেটাই আসুক, সরকার এবং মালিক মনে করে সরকার তারা, আর শ্রমিক ফেডারেশন তারাও মনে করে তারাই সরকার। আর তাদের সমালোচনা করে এমন কেউ থাকবে না, তারা এটাই মনে করে এবং বিশ্বাস করে। খালি জনগণ মনে করতে পারে না যে তারা সরকারের অংশ। জি জনগণ, যে যাত্রী সাধারণের আমরা সংগঠিত নই এবং সংগঠিত হওয়ার কথাও নয়। কারণ আমি শুধুমাত্র যাতায়াত করছি, সেই জন্য আমার এই অধিকারের জন্য আন্দোলন করতে হবে, কষ্ট করতে হবে, একত্র হতে হবে। এটা আসলে পৃথিবীর কোন দেশে এরকম নেই, নিয়ম নেই। এটা রাষ্ট্র করে দেয় আসলে। আচ্ছা, আর আপনারা যখন কোনো প্রতিবেদন দেন, আমি নিজেও বিভিন্ন সময় কভার করেছি, প্রতিবেদনের শেষের দিকে কিছু সুপারিশ থাকে। এবারও কি কিছু ছিল সুপারিশ, সংক্ষেপে যদি না, বলেন? আমরা আসলে এই প্রতিবেদনটা এবার প্রতিবেদন আকারে এখনো প্রকাশ করিনি। জি দুই একজন গণমাধ্যম কর্মী আমাদের ইয়াতে ছিল, আমরা এই টার্মিনালে পেয়েছি। জি তারা আমাদের কাছ থেকে এই তথ্যটা নিয়ে হয়তো রিপোর্ট করেছে। আমরা কিন্তু এখনো পর্যন্ত কোনো প্রতিবেদন আকারে এখনো প্রকাশ করিনি। এটা আমাদের উদ্দেশ্য ছিল ঈদের পরে প্রকাশ করা। কিন্তু আমরা মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে কয়েকজন গণমাধ্যম কর্মীকে সাথে পেয়েছিলাম। জি তারা আমাদের কাছ থেকে যে তথ্যপাত্রগুলো পেয়েছে, তা এর মধ্য থেকে তারা এই যে মানে আপনারা রিপোর্টটা আপনাদের করেছেন। পর্যবেক্ষণটা দিয়েছেন। আপনি কিছু জানতে চান? Right. মজুমদার। আমার জি, একটা জি, জি। প্রশ্ন, মোজাম্মেল ভাই, আপনার যে বাড়তি ভাড়ার যে বিষয়টা আপনারা বলছেন, সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া কিন্তু শুধুমাত্র যে ঈদের সময় আদায় করা হয় তা না। আমরা যখন নিজেরা বিভিন্ন সময় দেখেছি, যাতায়াত করেছি, আমরা দেখেছি যে এই নির্ধারিত ভাড়ার চার্টটা আসলে অনেক সময় মানা হয় না। অনেক গাড়িতে চার্ট টাঙিয়ে রাখার কথা, সেই চার্টটা টাঙানো হয় না। প্লাস যে খুচরো যে টাকাটা, সেই টাকাটা যাত্রীদেরকে দেয় না। তো এইটা আপনি যেমন একটু আগে বললেন যে আপনারা ঈদের পরে প্রতিবেদন প্রকাশ করবেন। ঈদের পরে প্রতিবেদন বা
প্রকাশ করলে আপনাদের অ্যাকচুয়ালি যাত্রীদের কী লাভ হবে? যাত্রীরা তো ততক্ষণে যা ক্ষতির শিকার হওয়ার তা হয়েই যাবে। তো আপনারা কেন এটা আরও আগে থেকে সময় নিয়ে, বা যখন ঈদের সময় যখন সবাই চাপে থাকে সেই সময়টাতে না করে একটা স্বাভাবিক সময়ে যখন অতিরিক্ত ভাড়া নেওয়া হয় তখন এই ক্যাম্পেইনটা কেন করেন না, এবং বা করলে সেটা আসলে কি পর্যায়ে করেন আমার একটু জানার আগ্রহ। জি, দেখুন, আমরা আসলে অনেক সময় গত বছর আমরা কিন্তু ঈদের আগে এটা প্রকাশ করেছিলাম, যথেষ্ট সময় ছিল, এবং গত ঈদের আগে কিন্তু অতিরিক্ত ভাড়া আদায়টা শুরু হয়েছিল প্রায় 1 সপ্তাহ আগে থেকে। তখন একটা সুযোগ ছিল। আর এখানে আমরা অতিরিক্ত ভাড়াটা গত পরশুদিন থেকে আমরা পাচ্ছি, কিছু কিছু পেয়েছি, এবং গতকালও মোটামুটি সীমিত পর্যায়ে ছিল। আজকে থেকে একেবারে ডাবল, কোন কোন রোডে ডাবল হয়ে গেছে, কোন কোন রোডে ডাবলেরও বেশি, 3 ডাবল হয়ে গেছে। জি, যখনই আমরা দেখি আসলে সহনীয় মাত্রাটা অতিক্রম করছে, তখন আমরা গণমাধ্যমের সামনে পৌঁছানোর চেষ্টা করি। এখন আসলে পরিবেশ পরিস্থিতি, এই যে আবহাওয়া অনুকূলে নয়, আমাদের মাঠ কর্মীদের আসলে যে সমস্ত রিপোর্টগুলো আমরা সারা দেশ থেকে এখনো পাইনি, আমরা শুধুমাত্র ঢাকার রিপোর্টটা হাতে পেয়েছি। অন্যান্য অঞ্চলগুলো যেমন চট্টগ্রাম, বরগুনা, এই যে ফিরোজপুর, রাজশাহী, সিলেট এবং রংপুর, দিনাজপুর, বিভিন্ন এলাকায় আমাদের রিপোর্ট সংগ্রহ হচ্ছে, জি। যেগুলো এখনো পর্যন্ত আমাদের হাতে এসে পৌঁছায়নি। বুঝতে পারছি। মানে আসলে পৌঁছায়নি। আজাদ আবুল কালাম সিনিয়র সাংবাদিক, তিনি যে প্রশ্নটা করেছেন এটা বোধ করে অনেকেরই জানতে চাওয়ার, যে আমরা সবসময় যাত্রী কল্যাণ সমিতি, রোড সেফটি ফাউন্ডেশন, তাদের রিপোর্টগুলো দেখি এরকম ঈদ শেষ হয়ে যাওয়ার পরে আমরা সেখানে একটা পরিষ্কার ধারণা পাই যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, বাড়তি ভাড়া নিয়ে কত হয়েছে, কিন্তু আগে পেলে হয়তো ওই রকম ব্যবস্থা নেওয়া যেতে পারে সরকারের পক্ষ থেকে। তারপরে অনেক ধন্যবাদ মজিবুল হক চৌধুরী, আপনারা যে পর্যবেক্ষণটা দিয়েছেন সেই পর্যবেক্ষণ নিশ্চয়ই সরকারের চোখে পড়বে। আলোচনা তো আমরা করলাম, কিছুটা হলো যদি পরিবেশ বদলায়, কৃতজ্ঞতা, নিশ্চয়ই সামনে কোনো আয়োজনে আবারও আপনার সঙ্গে কথা হবে। দর্শক, আমরা এ পর্যায়ে একটু হাটের খবর নিতে চাই। বলে রাখি, আজাদ আবুল কালাম মজুমদার আমাদের সঙ্গে এই মুহূর্তে নগর এবং অঞ্চল পরিকল্পনায় যুক্ত হবেন আমাদের সহকর্মী, তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। নগর ও অঞ্চল পরিকল্পনাবিদ অধ্যাপক আদিল মোহাম্মদ খান আমাদের সঙ্গে আছেন, এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের সহকর্মী সিফাত ফারুকী, তিনিও আছেন। আদিল মোহাম্মদ খান, আপনার কাছে আমি আসবো, তার আগে একটু সরাসরি দেখাতে চাই আমার সহকর্মী কোন অবস্থায় আছেন, কি ধরনের সংকট তিনি দেখছেন। সিফাত, একটা বিষয় একটু বলবেন, মানে সবার আলোচনা এটাই যে মেট্রো স্টেশনের নিচে দেয়াবাড়ির সেখানে কিভাবে গরুর হাট বসতে পারে। যদিও খবর পাচ্ছি সেখান থেকে হয়তো হাট সরানো হয়েছে, কিন্তু এত বেশি মানুষ, আপনি দাঁড়িয়ে আছেন, আমি দেখতে পাচ্ছি ধাক্কা খাচ্ছেন একটু পরপর, পেছনে গাড়ির সারি, আবার সামনে গরুর হাট, মানে ব্যবস্থাপনা নিয়ে আসলে কার কি অভিযোগ, বিশেষ করে ক্রেতাদের কথা একটু বলবেন। হাসিল বা যারা ইজারাদার, তাদের কোনো ব্যাখ্যা পেয়েছেন কিনা আপনি? জি। ধন্যবাদ রাকিব। আজ সকালেই কিন্তু মেট্রো স্টেশনের নিচে যে হাট বসেছে সেটি কিন্তু যিনি প্রশাসক তিনি সরিয়ে দিয়েছিলেন, কিন্তু এরপর আমরা যখন এসেছি একেবারে মেট্রো স্টেশনের যে মূল কেন্দ্র, সেই মূল কেন্দ্র থেকে শুরু করে পুরো রাস্তা জুড়েই লম্বা হাট বলা যায়, এবং এই মধ্যরাতেও অসংখ্য গরু, অসংখ্য ক্রেতা এখানে রয়েছে। আমরা শুরুতে যখন প্রবেশ করছিলাম তখন অতটা ক্রেতা আমাদের চোখে পড়েনি, কিন্তু যখন আমরা ভেতরে যতই প্রবেশ করছিলাম ততই গাড়ির সংখ্যা কিংবা ট্রাক থেকে গরু নামছে, গরু উঠছে, এবং অসংখ্য যারা ক্রেতা তাদেরকে দেখেছি। এবং সেই বিষয়টি আমরাও অনেকের সাথে কথা বলেছি যে এখানে কিভাবে, যেহেতু উচ্ছেদ করে দেওয়া হয়েছিল এরপরও এখানে কেন তারা আছেন। তবে তারা বলেছেন যে সকালে যখন সরিয়ে দেওয়া হয়েছিল তখন একটি বিষয় বলা হয়েছিল, নির্দিষ্ট দূরত্বে অবস্থান করতে বলা হয়েছিল। সেই হিসেবে মেট্রো স্টেশন যে পিলারগুলো রয়েছে সেই পিলারের নিচে বর্তমানে গরুর সংখ্যা তুলনামূলক কম বলা যায়, যেটি আগে বেশি পরিমাণে ছিল। এবং মেট্রো স্টেশনের যে পিলার রয়েছে, পিলারের দুই পাশে বিভিন্ন জায়গার স্থান, সেখানে অসংখ্য গরু রয়েছে। তবে রাত বাড়ার সাথে সাথে কিন্তু পিলারের সাথে যে জায়গাটি ছিল সেটিতে এখনও আবারও অসংখ্য গরু দেখা যাচ্ছে, অসংখ্য যারা ক্রেতা আমরা দেখতে পাচ্ছি। এবং এছাড়া ঠিক সেই জায়গায়, অর্থাৎ মেট্রোর যে পিলারের সাথে কোনো বাতি না থাকায় অসংখ্য যারা ক্রেতা তাদের সমস্যা হচ্ছে, এবং যে গাড়িগুলো চলাফেরা করছে তাতেও সমস্যা হচ্ছে। এবং আমরা আসার সময় বেশ কয়েকজনকে দেখেছি তারা আঘাতও পেয়েছেন, যে গরু থাকার কারণে, এবং সাথে যেহেতু গাড়িও চলছিল অনেক সমস্যা হচ্ছিল।
এছাড়া যারা ক্রেতা তাদের অনেকের সাথে আমরা কথা বলেছি যে তারা এখানে কোনো নির্দিষ্ট কোনো সমস্যা তারা দেখেছেন কিনা। এখানে বেশ কয়েকজন যারা ক্রেতা তারা আমাদেরকে বলেছেন যে যেটি সবসময় আমরা যে কোনো হাটেই দেখে থাকি, দালাল বা যারা থাকে এরকম অনেকেই রয়েছেন যারা গরু কিনতে গেলে যারা ক্রেতা তাদেরকে বিভ্রান্ত করছে। এরকম বেশ কয়েকজন পুরনো চিত্রগুলো তো আছেই, সাথে তারা বলেছেন। হ্যাঁ, সিফাত ফারুক আরেকটা প্রশ্ন আপনাকে করবেন সিনিয়র সাংবাদিক আবুল কালাম আজাদ মজুমদার। জি, আপনি করতে পারেন। আমার জানার বিষয় হচ্ছে, আপনি যেহেতু মাঠে আছেন, মেট্রো স্টেশনের নিচে যে গরুগুলো কেনা বেচা হচ্ছে সেগুলো থেকে কেউ হাসিল আদায় করছে কিনা? কারণ যতটুকু জানি যে একজন ইজারাদার, তার জন্য নির্দিষ্ট একটা এলাকা নির্ধারণ করা থাকে এবং ওই এলাকাতে উনি আপনার গরুর হাট বসলে গরু কেনা বেচা থেকে হাসিল পাবেন। কিন্তু মেট্রো স্টেশন যেহেতু নির্ধারিত এলাকা নয়, সেখানে গরু কেনা বেচা হলে কারো সেই গরুর কেনা বেচা থেকে হাসিল পাওয়ার কথা না। যদি হাসিল পেয়ে থাকে তাহলে সেই হাসিলটা কারা নিচ্ছে এবং প্রশাসন আসলে এ বিষয়ে কোনো নজর দিচ্ছে কিনা, আপনার পর্যবেক্ষণটা একটু জানতে চাচ্ছি। সিফাত। জি, এছাড়া মেট্রো স্টেশনের যে মূল যে স্টেশনটি উত্তরা সেন্টার, স্টেশনের নিচে তেমন কোনো গরু অবস্থান করতে দেওয়া হয়নি। যেগুলো এখানে বাধা হয়েছিল সেগুলো সরিয়ে দেওয়া হয়েছে, সকালেই সরিয়ে দেওয়া হয়েছে। এখন শুধুমাত্র মেট্রো স্টেশনের যে কাউন্টার যে পয়েন্ট। সিফাত যেটি জানতে চাইছিলেন আমাদের অতিথি, মেট্রো স্টেশনের নিচে যদি একটি গরুও বিক্রি হয়, সেই গরুর হাসিলটা আসলে নেওয়া হচ্ছে কিনা, যদি সেটা নেওয়া হয় তাহলে কাদের পকেটে সেটা যাচ্ছে, প্রশাসনের নজরদারি সেখানে আছে কিনা, এই তিনটি বিষয়। জি, এই বিষয়টি আমরা এখানে খতিয়ে দেখেছি এবং এখানে আরো একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এখানে বেশ কয়েকটি পয়েন্টে প্রায় 10 থেকে 12টি সম্ভবত হাসিল ঘর বসানো হয়েছে, কাউন্টার বসানো হয়েছে এবং পুরো হাটের যেই প্রান্তে হাটের বাইরেও, হাটের যে এরিয়াটি রয়েছে এর বাইরেও যদি গরু বিক্রি করা হয় সবখানেই এখানে নির্দিষ্ট স্বেচ্ছাসেবকদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং কঠোর তাদেরকে বলে দেওয়া হয়েছে যাতে একটি গরুও হাট থেকে হাসিল ছাড়া বের না হয়। এবং এখনো পর্যন্ত আমরা জানতে পেরেছি তেমন কেউ হাসিল দেয়া ছাড়া বের হতে পারেনি এবং যারা এখানে কর্তৃপক্ষ আছেন তারা কিছুক্ষণ পরপর মাইকিং করছেন, মাইকিং করে সবাইকে সতর্ক করছেন, স্বেচ্ছাসেবকদের, যাতে তারা সতর্ক দৃষ্টি রাখেন, কেউ যাতে হাসিল ছাড়া বের হতে না পারে। বুঝতে পারছি, মানে হাসিল ছাড়া বের হতে যেন না পারেন, কিন্তু সেই হাসিলটা মেট্রো রেলের নিচ থেকে হলেও সংগ্রহ করতে হবে। স্বেচ্ছাসেবক টিম পাঠিয়ে দিচ্ছে, মানে পুরোটাই একটা মানে চমৎকার ইকোসিস্টেম। অনেক ধন্যবাদ সিফাত, আপনি নজর রাখছেন, আপনার সঙ্গে নিশ্চয় আরো কথা হবে। এবং অধ্যাপক আদিল মোহাম্মদ খান, পুরোটা আপনি দেখলেন, মানে এমনটা হওয়ার তো কথা ছিলই না। মানে কি দায়ী করবেন এখানে? আমাদের পরিকল্পনার অভাব, নাকি জনবলের অভাব, নাকি সদিচ্ছার অভাব, নাকি আমাদের স্বেচ্ছাচারী মনোভাব? কি বলবেন? দেখেন, আসলে আমরা নতুন বাংলাদেশে তো সবকিছুর পরিবর্তন চেয়েছিলাম এবং এই যে যখন কাউকে কোনো একটা হাটের দায়িত্ব দেওয়া, সেটার শর্তগুলো কিন্তু সুস্পষ্টভাবে লেখা আছে এবং সেখানে বলা আছে আপনি নির্ধারিত হাটের বাইরে অন্য কোথাও আপনি গরু নিয়ে কাউকে বসতে দিতে পারবেন না এবং সেখান থেকে হাসিল আদায় করার তো প্রশ্নই আসে না। অথচ মেট্রো রেলের মতো এত গুরুত্বপূর্ণ স্থাপনার নিচে এই যে সবার চোখের সামনেই যেভাবে হাটের কেনা বেচা হচ্ছে, সেখান থেকে হাসিল কালেকশন করা হচ্ছে, যেটা আপনি শব্দটা বললেন ইকোসিস্টেম দাঁড়িয়েছে, সেই ইকোসিস্টেমে রাষ্ট্রের অনুপস্থিতি সম্পূর্ণভাবে দেখা যাচ্ছে। আমি কালকে দেখছিলাম যে আমাদের প্রশাসক, উত্তরের প্রশাসক, তিনি গিয়ে বলছেন যে এখানে এটা চলতে দেওয়া যাবে না এবং এখানে যারা বসেছেন তাদেরকে কড়া ফাইন দেওয়া হবে বা জরিমানা দেওয়া হবে। আসলে কি রাষ্ট্রকে শুধু জরিমানা দিয়ে কি এই ধরনের অপরাধ কি বিরত রাখতে পারে? না। তাহলে রাষ্ট্রের যে জননিরাপত্তা, জনগণের শৃঙ্খলা চলাচলের অধিকার বিনষ্ট করা, এটার জন্য কিন্তু এটা একটা ফৌজদারি অপরাধ। ঠিক আছে, এটাকে আপনি শুধুমাত্র ফাইন দিয়ে বসালেন, ব্যাপারটা এরকম না। আমাদের অনেক ধরনের ধারা আছে। আপনি যখন নিজস্ব দলের, সরকারি দলের লোকেরা বসে এবং তখন এটাকে আপনি এক ধরনের ফাইন দেওয়াটা একটা ইকোসিস্টেমের অংশ, যে আপনি ফাইন দেওয়ার একটা নাটক করবেন, পরবর্তীতে সেখানে হয়তো কিছু মানুষ সরবে, হয়তো পুলিশ এসে কয়েকটা ছবি তুলবে, পরবর্তী যেটা আপনি বলছিলেন যে আবার কিন্তু সে আগের মতন সবকিছু চলছে। অথচ একটা রাজধানী, এখানে পুলিশ আছে, র্যাব আছে, রাষ্ট্রের সকল ধরনের প্রশাসনিক যন্ত্র আছে এবং এটা একটা মেট্রো রেল স্টেশন। তাহলে এখানেই যদি এই অবস্থা, তাহলে সারা ঢাকা শহরে এই ধরনের অনুমোদনহীন কতগুলো হাট বসেছে, কত জায়গা থেকে কেনাবেচা হচ্ছে, এটা অনুমেয়। এবং সেখান থেকে সেখানে কিন্তু মানে আদিল মোহাম্মদ খান, আপনি তো জানেন, মানে আমাদের এই রাজধানীর স্পেশালি এরকম কিছু নির্দিষ্ট জায়গা আছে যেখানে আসলে হাটে ইজারাদাররা যেভাবে আসলে বিক্রিটা করেন,
সেখানে আসলে সরকারের এই অঙ্গ সংগঠনগুলো কিছুটা অসহায় হয়ে যায়, জিম্মি হয়ে যায়, আপনার মনে হয় কি এটা? এখানে সরকারের অঙ্গ সংগঠন বলতে আপনি কি কাদের বলছেন? যে আমি বলতে সরকারি চাচ্ছি দল? সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যদি কোনো প্রশাসনের পক্ষ থেকে। জি। প্রশাসনের অংশ যাবে। হ্যাঁ, প্রশাসন যারা আছে তারা তো আসলে রাষ্ট্রের অঙ্গ। হ্যাঁ, জি। তো রাষ্ট্রের অঙ্গ হিসেবে সিটি কর্পোরেশন তো জনগণের কাছে দায়বদ্ধ। জনগণ এই যে তার যে চলাচলের অধিকার, হ্যাঁ, সেটা তো একদম রাষ্ট্রীয় অধিকার। তাহলে সাংবিধানিক অধিকারে সেখানে সিটি কর্পোরেশন, পুলিশ প্রশাসন এবং রাষ্ট্রে যত ধরনের শৃঙ্খলা বাহিনী আছে তার তো কাজই হচ্ছে আইন প্রয়োগ করা। এখানে সরকারি দলের লোক যদি জড়িত থাকে কিংবা অন্য কোনো প্রভাবশালী মহল যদি জড়িত থাকে, সেখানে আইন তার নিজস্ব গতিতে যাবে না, এটা তো মানে হওয়ার কোনো সুযোগ নাই। তাহলে আপনি নতুন বাংলাদেশে তো এটা আপনি প্রত্যাশা করেন না। তাহলে আমরা যখন দেখছি বারবার এই ধরনের উদ্যোগ যখন কেউ নিচ্ছে, তখন শুধুমাত্র জরিমানা না, আপনি যখন অন্যান্য বড় আইন ভঙ্গ করছেন, জরিমানা দিয়ে তো আপনি সমাধানটা করতে পারবেন না। তাহলে রাষ্ট্রের যে আইন প্রয়োগ করার জন্য যে আমরা রাষ্ট্র নির্বাচিত সরকারকে তৈরি করলাম, তার কি একটা চোখ অন্ধ যে সে দলীয় নেতা কর্মীর জন্য শুধুমাত্র জরিমানার কথাটা বলবে কিংবা অন্য কারোর জন্য অন্য আইন প্রয়োগ করবে? কিংবা আমরা জনগণ তাহলে কোন রাষ্ট্র বা কোন সরকারের কাছে প্রতিকার চাইবো? এটা তো হতে পারে না। এই স্বেচ্ছাচারিতা যখন তৈরি হয়, সেটাকে যখন আমরা চলতে দেই, এই স্বেচ্ছাচারিতা কিন্তু রাষ্ট্রের বিভিন্ন জায়গাতে যায়। মানে আমরা বিগত আওয়ামী লীগের সময় তো দেখেছি যে সরকারি দলের যে সিল দিয়ে কত কি করা হয়েছে। তাহলে একই সময়ে আপনি রাষ্ট্রীয় একটা দায়িত্বে আছেন, নবনির্বাচিত সরকার, তাকে তো আইন শৃঙ্খলা প্রয়োগ করতে হবে এবং সরকারি দলের কি হলে আরো বেশি প্রয়োগ করার কথা। কেননা আপনি তো জনপ্রিয়তার মাপকাঠি হয়, কিন্তু মানুষ কিন্তু সব দেখে, সব নোট রাখে। তাহলে কেন মেট্রোর মতো স্টেশনের নিচে, যেটা খুবই ভিভিআইপি একটা এলাকা, সেখানে আপনি যদি ধরনের গরুর হাট বসতে দেন, তাহলে রাষ্ট্রের মুখটা কোথায় আপনি লুকাবেন? খুব স্পষ্ট কথা। হ্যাঁ, অনেক 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 ধন্যবাদ। এবং আরো কিছু বিষয় আপনার কাছে জানতে চাইবার আছে, আপনি কিছু জানতে চাইবেন? আচ্ছা, আমি একটা বিষয় একটু আদিল মোহাম্মদ খান আপনার কাছে জানি। মানে এটা আমরা দেখেছি যে কোনো সরকারের সময় কিছু কিছু চিত্র কখনো বদলায় না, বরঞ্চ সেগুলো বারবার রিপিট হতে থাকে, একটু প্রক্রিয়াটা বদল করে, কিন্তু সেখান থেকে বেরোনো খুব একটা সোজা হয় না। একটু আগে আমরা কথা বলছিলাম বাড়তি ভাড়া নেওয়ার, এমন কোনো সরকারের আমল নাই যেখানে আমরা ঈদের সময় বাড়তি ভাড়া আদায় করার গল্পটা দেখি না, যতই ব্যবস্থাপনা নিক না কেন। আজকে আমরা দেখতে পেলাম গরুরহাটের একই চিত্র, যেটা আমরা বিগত সময়েও দেখেছি, এই চিত্রের বদল হয় নাই। সেই জায়গা থেকে জানতে চাওয়া, মানে সরকারের সদিচ্ছাই কি এখানে যথেষ্ট, নাকি এখানে অনেকগুলো স্টেক হোল্ডার আছে যেগুলোর সাথে সমন্বয় করতে না পারাটাও একটা বড় ধরনের অযোগ্যতা? আসলে সরকার তো, তাকে ক্ষমতা তো মানুষই দেয়। হ্যাঁ, এখন সরকার তার ক্ষমতা প্রয়োগ করবে কি করবে সেটা সরকারের সিদ্ধান্ত। এবং আমাদের কোন একটা কাউন্টারে বা কোথাও কি বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে কিনা, গত রমজান ঈদের সময় আমরা দেখেছি বাড়তি ভাড়ার বিষয়টাকে সরকারের দায়িত্বশীল অনেকে অস্বীকারও করেছেন। হ্যাঁ, এবং যথারীতি এবারে চিত্র দ্বিগুণ ভাড়া নেওয়া হচ্ছে বা 70% ভাড়া বেশি নেওয়া হচ্ছে। এই যখন গল্পটা এমন না যে আপনি কাউন্টারে গিয়ে চেক করবেন। সরকারের যে বাহিনী থাকে তারা ইনফরমেশন গুলো নিবে এবং পরবর্তী যদি সেটা যদি সত্য প্রমাণিত হয়, তাহলে তাকে তো সারা বছর রুট পারমিটের বিষয় থাকে, পারমিট বাতিল হয়ে যাওয়ার কথা। মানে আপনি যখন জনগণকে আপনার যে অঙ্গীকারবদ্ধ সেবা দিতে পারবেন না, এবং সুযোগের ক্ষেত্রে আপনি যখন বিশেষ সময় আপনি বিশেষ ভাবে অতিরিক্ত ভাড়া আদায় করবেন, বিশ্বের কোনো কোথাও তো এই ধরনের রুট পারমিটটা পরবর্তী সময় থাকে। একদম। আমরা আসলে একটু মানে বাস্তব অভিজ্ঞতাটা একটু শুনে আসি। আজাদ কামরুল মজুমদার, আপনি আসলে সরকারের একটা অংশ ছিলেন, রাষ্ট্রযন্ত্রের অংশ ছিলেন, এবং আপনি সরাসরি দেখেছেন যে এরকম ম্যানেজমেন্ট করতে গেলে কি কি চাপ সামলাতে হয়। আপনার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা জানবো। সেই সময় কোরবানি ঈদেও গরু কোরবানি হয়েছে, হাট বসেছে, কি ধরনের চ্যালেঞ্জ আসলে থাকে যেটা আসলে সরকার হিমশিম খেতে হয়? না, প্রথমত হচ্ছে যে আপনি দেখে থাকবে যে এই সময়টাকে অনেকেই ব্যবসার একটা উপলক্ষ হিসেবে নেয়। একদম। সেটা যেমন হাটের যারা ইজারা নেন, তারা যেমন এটাকে ব্যবসার জন্য ব্যবসার একটা সময় হিসেবে নেন, যারা পরিবহন ব্যবসায়ী তারাও মনে করেন যে এটাই তাদের ব্যবসার সিজন, বা রোজার ঈদে যারা কাপড় ব্যবসায়ী তারাও মনে করেন যে এটা একটা ব্যবসার সিজন। আমার মনে হয় যে আমরা যদি সামগ্রিকভাবে এই মানসিকতার পরিবর্তন যদি না আসে, তাহলে এই ধরনের পরিস্থিতি থেকে সরকার চাইলেও কিন্তু বেরিয়ে আসা খুব কঠিন। তাহলে সংকটটা কোথায়? সংকটটা তো আসলে আমাদের কি বলবো, এটা আর্থিক অবস্থা না, এটা প্রথমত হচ্ছে যে সরকারের সদিচ্ছাটার মাত্রা হতে হবে অনেক তীব্র। আমি বলবো না যে সরকার এটা চায় না, সরকার অবশ্যই চায় যে একটা দেশ সুশৃঙ্খলভাবে চলুক, কিন্তু এই সদিচ্ছাটা যদি তীব্র হয় এবং সরকার যদি মনে করে যে এখানে কাউকেই
অন্যায়ভাবে তারা বেনিফিশিয়ারি হওয়ার কোনো সুযোগ দিবে না, বা এই মৌসুমটাকে উপলক্ষ করে, ঈদ মৌসুমটাকে বা উৎসব পার্বণ এইসব সময়টাকে উপলক্ষ করে কোনো গোষ্ঠী ফায়দা লুটতে পারবে না। সরকার যদি এই সিদ্ধান্তে অটল থাকে তাহলে সরকার চাইলে সেটা সম্ভব। একদম। আদিল মোহাম্মদ খান, একটা সংকট আমাদের সহকর্মীরা প্রায় ফেস করেন। আমরা সরাসরি সম্প্রচারে যখন বিক্রেতাদের কথা শুনি, সেই বিক্রেতারা ব্যাখ্যা দেন এভাবে যে আমরা আসলে কোথায় যাব যদি সরকার হার্ডলাইনে চলে যায়, সরকার যদি জিরো টলারেন্সে চলে যায় এই ব্যবস্থাপনার দিক থেকে, তখন দেখা যায় যে তারা বিভিন্নভাবে বাণিজ্যিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। কিছু কিছু কৃষক আছেন যারা হয়তো একটা বা দুটো গরু নিয়ে এসছেন, এই দুটো গরু দ্বারা বিক্রি করবেন, তারপর ঈদ করতে যাবেন। তখন বিভিন্ন মানবিক ইস্যুগুলোকে সামনে আনা হয়। আপনার মনে হয় কিনা ব্যাপারটা ডিম আগে না মুরগি আগে হয়ে যাচ্ছে? অর্থাৎ আমি মানবিক সংকট মেটাবো তারপর ব্যবস্থাপনা তৈরি করব, নাকি ব্যবস্থাপনা করে তারপর মানবিক সংকট? আসলে মানবিক সংকটের বিষয়ের যে স্কেলটা আঁকা হচ্ছে এটা খুবই ক্ষুদ্র স্কেলটা ব্যবসায়ীরা যারা আসবেন, নগরে যখন আসবেন, তারাও একটা চ্যানেল ধরে আসেন, হ্যাঁ, এবং তারা যে হাটে বসতে চান না ব্যাপারটা এরকম না, বরঞ্চ এই যারা ব্যাকডোরে যারা বিভিন্ন ভাবে অন্য উপায় খুঁজেন তারাই কিন্তু এই লোকদেরকে টার্গেট করেন। হ্যাঁ, আমরা তো যখন গরু কিনি, হাট থেকে কিনি, শত শত গরু নিয়ে আসছেন এমন ব্যাপারীরা আছে, তারা তো সুশৃঙ্খল ভাবে এসে ঢাকা শহরের হাট চিনেনও না, কিন্তু তারা একটা বুঝেন যে কোথায় আসতে হবে, কোথায় বিক্রি করতে হবে এবং হাসিল দিচ্ছি, এটা সুস্পষ্ট একটা শৃঙ্খলাবদ্ধ একটা বিষয় কিন্তু আছে। তাহলে ঢাকা শহরে তো অধিকাংশ গরুই তো হাট থেকে কেনা, কিন্তু এর বাইরে যে চক্রটা নিতে যায় তারা আসলে তাদের নিজস্ব রাজনৈতিক যে ব্যাকডোর, সেই ব্যাকডোরটাকে ব্যবহার করার চেষ্টা করে। কিন্তু এবং তখনই এই গল্পগুলো নিয়ে আসে। আসলে মানবিক গল্পগুলো ব্যাপারটা এমন না যিনি এইভাবে একটা দুটো গরু নিয়ে এসেছেন তিনি তার যে হাটের যে জায়গাগুলো চিনেন না, রেদার এই গোষ্ঠীটাই কি করে তাদেরকে এই ধরনের হাটে যখন তারা বসে তখন তো সে তো চেনে না মেট্রো রেলের নিচে স্টেশনটা বৈধ হাট না অবৈধ হাট। এটা ঢাকা শহরে এই যে যারা আসেন তাদের ওই লেভেলে বোঝার মতন কিন্তু তাদের সেই আরেকটা বিষয় একটু যুক্ত করে দেবেন। এটা অনেকেই বলার চেষ্টা করেন যে কোরবানি ঈদের ব্যবস্থাপনা নিয়ে আমরা খুব দেরিতে ভাবা শুরু করি, কারণ রোজার ঈদের পর কোরবানির আসার মাঝখানের সময়টা কম। এই সময় আসলে পরিকল্পনা করে ঠিকঠাক মতো ব্যবস্থাপনা করা যায় না, কাজে এটা আরো আগে থেকে ভাবা প্রয়োজন। আপনি একমত কিনা? সেটা ঠিক আছে, আমরা যদি কারো যদি রাষ্ট্র যদি মনে হয় যে ব্যবস্থাপনা আগে থেকে করা উচিত, প্রতি বছর কখন কোরবানি সুনির্দিষ্ট, সরকার সেই ব্যবস্থাপনাটা আগে থেকে করুক, সেটা নিয়ে কেউ না করছেন এবং সেটা করাই উচিত। যদি মনে হয় যে হ্যাঁ, যদি সরকার যদি রাষ্ট্র মনে করতো যে না আমাদের গরুর হাটের সংকট আছে আরো বাড়াতে হবে, তাহলে সে তার মতো করে প্ল্যান করে বাড়াতে পারতো যদি মনে করতো, কিন্তু সেই ধরনের কিছু তো আসেনি, বরঞ্চ এই সুযোগটা অনেকে নিতে চাচ্ছে। তো রাষ্ট্রীয় জায়গা থেকে যেটা হয় কি, যেটা আপনি ওই যে আমাদের বাসের ভাড়া থেকে শুরু করে সব জায়গাতেই সিন্ডিকেটের কোথাও না কোথাও দেখবেন যে ব্যবসায়ী যারা আছেন তারাই দেশের পলিসি মেকার সাথে বসেছেন। আমাদের মূল যে চ্যালেঞ্জটা সারা বাংলাদেশে, যে ব্যবসায়ীদের হচ্ছে রাষ্ট্র জিম্মি হয়ে গেছে, তারা রাষ্ট্রের সংসদের 70% জায়গা দখল করেছেন, তারাই পলিসি তৈরি করেন, তারাই পলিসি ব্রেক করেন। হ্যাঁ, এই যে একটা ইকোসিস্টেম আমরা দাঁড় করিয়েছি, যেখানে আগের যে আমরা যেটা বলছি যে নেতা যারা হতেন তারা তেগি নেতা বিষয়গুলোতে চলে গেছে। এখন ব্যবসায়ীরাই তারাই সব পুরো জিনিসটা তৈরি করেন, তারাই আপনার হচ্ছে সমস্যা তৈরি করেন, তারাই একদম। এবং আপনি বরাবরই যখন বলেন একেবারে 360 ডিগ্রি বিশ্লেষণ করেন, খুব চমৎকার কিছু সলিউশনে সেখান থেকে আসে, কিন্তু মুশকিল হচ্ছে সেই সলিউশনটা আসলে বাস্তব রূপ আমরা দেখি না, যে কারণে আলোচনার টেবিলেই রয়ে যায়। ইরানে হঠাৎ করেই আবারও মার্কিন হামলা, এবং ধারণা করা হচ্ছে এই হামলার পর যুদ্ধবিরতি নিয়ে এত তোড়জোড় সেটা টিকে থাকবে কিনা কথা বলতে চাই। আগে জানিয়েছে আমার সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক আবুল কালাম আজাদ মজুমদার, এবং এই পর্যায়ে অনলাইনে যুক্ত হচ্ছেন নিরাপত্তা বিশ্লেষক কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জগলুল হাসান। মোহাম্মদ জগলুল হাসান, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, এবং আন্তর্জাতিক অঙ্গন নিয়ে বেশ কিছু বিশ্লেষণ আপনার কাছ থেকে বরাবরই বিভিন্ন সময় আমরা পেয়ে থাকি। আজকে একটি বিষয় অনেকেই জানতে চাইছেন যে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল দিল্লি ঘুরে এলেন, ওদিকে কাতারে যাচ্ছেন ইরানের প্রতিনিধি দল, সবারই লক্ষ্য একটা যুদ্ধবিরতি, একটা চমৎকার চুক্তি হওয়া, সমাধান হওয়া। এর মাঝখানে ঠিক কী কারণে হরমুজে হামলা হতে পারে? কী কারণে আসলে ইরানের গণমাধ্যম বন্দর আব্বাসে বিস্ফোরণ হতে পারে? মানে একদিকে চুক্তির তোড়জোড়, অন্যদিকে হামলা, হচ্ছেটা কি আসলে আপনার অবজারভেশন? জি, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য, এবং ৭১ টিভির সকল দর্শককেও আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে বক্তব্য পেশ করার সুযোগ দেওয়ার জন্য। তো যেটা বললেন যে আপনি যে এই মুহূর্তে এই পরিস্থিতিটা ইউএস কেন সৃষ্টি করলো, যেখানে কাতারে একটা শান্তি আলোচনা চলছে এবং পাকিস্তানের সাথে ৮ এপ্রিলে একটা সিজফায়ার বা যেটা আলোচিত হয়েছে বা যেটা এক্সিকিউট ছিল, তো এখন এটা কোনো কি কারণে হলো, এটাই তো প্রশ্ন। সবার কাছে একই প্রশ্ন। তো যেটা হচ্ছে অনেক সময়
যখন এই ধরনের সংঘাত বা কনফ্লিক্টের উদ্দেশ্যটা অ্যাচিভ না হয়, ইউএস এর কিন্তু আসল অবজেক্টিভটা এখানে এই কনফ্লিক্টের মাধ্যমে তাদের যে অবজেক্টিভটা ছিল সেটা অর্জিত হয়নি। এখন তারা একটা রিয়েলিটি ড্রিভেন সিচুয়েশনে সেখানে যাচ্ছে এবং তারা হয়তো বা ডেমনস্ট্রেশন ইফেক্ট বা যেটাই বলে না আরো কিছু প্রেশার ক্রিয়েট করে তাদের আরো অন্য কিছু তারা চায় কিনা সেটা, যেমন তারা কিন্তু একটা আব্রাহাম এগ্রিমেন্ট যেটা ছিল ইসরায়েল নিয়ে এই অ্যাটাকের পর কিন্তু সেটা সম্পর্কে বলেছে যে অল আরব স্টেট শুড সাইন দ্যাট ট্রিটি। নাও দ্য কোশ্চেন ইজ যে তারা যেটা বলছে যে সেলফ ডিফেন্সের কারণে এটা তারা করেছে। এখন সেলফ ডিফেন্স যদি আপনি ডিফাইন করতে যান, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে চ্যাপ্টার 7 এর সম্ভবত আর্টিকেল 51-এ আছে সেলফ ডিফেন্স কিন্তু আপনি সাধারণত অ্যাটাক হলে পারমিটেড মানে আছে যে সেলফ ডিফেন্সের ব্যাপারে আপনি আত্মরক্ষার ব্যাপারে আপনি মানে উল্টো বা প্রতি আক্রমণ করতে পারেন এবং এটা কিন্তু প্রিএমটিভ হয়েছে। হ্যাঁ, প্রিএমটিভও কিন্তু পারমিশন দেওয়া আছে যদি ইমিনেন্ট সেই থ্রেট থাকে। এখন এইখানে যে সংঘাতটা চলছিল এটা দুই পক্ষেরই ছিল এরকম। ইরানও যদি এখন বলে সেলফ ডিফেন্সের কারণে করতে যায় তাহলে কিন্তু আবার এসকেলেট হবে। তো ইউএস অবজেক্টিভ ট্রাম্পের যে পার্সোনালিটি অ্যানালাইসিসে অনেক কিছুই হয়তো বা ইন্টারন্যাশনাল নর্মস এবং যে রুলস সেগুলোর সাথে যাবে না। আমরা যদি ভেনেজুয়েলার কেসটাই বলি, তো যেটা হচ্ছে যে এই ক্ষেত্রে সেটা করেছে তাদের হিডেন এজেন্ডা যদি কিছু থেকে থাকে। এবং আরেকটা যেটা বললাম আমি যে তাদের যে আসল অবজেক্টিভ ছিল ইরানিয়ান রেজিমকে চেঞ্জ করা, ইরানিয়ান জনগণের ভিতরে শাহের আমলের যে সেগমেন্টটা আছে তারা যে ধর্মীয় বা ইসলামিক যে রাষ্ট্র ব্যবস্থা এটার বিরুদ্ধে যে ক্ষোভ আছে সেটাকে উস্কে দিয়ে একটা ইকোনমিক ক্রাইসিস ক্রিয়েট করে সেখানে সেটাকে উস্কে দিয়ে তাদেরকে দিয়ে তাদের গভর্নমেন্টকে চেঞ্জ করা এবং ইসরায়েলের কিছু স্বার্থ আছে যেগুলো সম্পর্কে ইন্টারফেয়ার মানে না করতে বাধ্য করা, এগুলো কিন্তু অ্যাচিভ হয়নি। এগুলো অ্যাচিভ না হওয়াতে এখন সে এই ডিলটা সাইন করাতে তাদের আসলে তাদের ইন্টারেস্টে কি ধরনের ইফেক্ট করবে সেটাকে হয়তো বা লেন্দি করার জন্য সে করতে পারে, সে টার্মসগুলো আরো নেগোশিয়েট বা আরো প্রেশার ক্রিয়েট করার জন্য করতে পারে। এবং এটার মাধ্যমে যা পিস্টক যেটা অলরেডি মিস্টার বাঘিরি বলেছিলেন যে আলোচনা হয়েছে এবং সাইন হয়ে যাবে এরকম, এটাকে লেন্দি করার জন্য। দেখুন একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি চুক্তি ইস্যুতে দুর্দান্তভাবে মিথ্যাচার হচ্ছে। মানে ইসমাইল বাঘাই বলেছেন যে একটা বড় অংশে তারা সমাধানের লক্ষ্যে এগোতে পেরেছেন, কিন্তু আসলে কোনো চুক্তি হওয়ার সম্ভাবনা আপাতত নেই। ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিলেন চুক্তি হয়ে যাবে, সময়ের অপেক্ষা, বড় চুক্তি হবে, অর্থবহ চুক্তি হবে। এই মিথ্যাচারটা আসলে কেন হচ্ছে? কে সত্য বলছে, কে মিথ্যা বলছে আসলে? না, এটা আসলে ওই যে 10টা পয়েন্ট দিয়েছিল ওটার মধ্যে কিছু পয়েন্ট আছে যেটা আর কি ইরান যদি অ্যাকসেপ্ট করে নেয় তাহলে ইরানের যে ইন্টারেস্ট এই মিডল ইস্ট এবং হরমুজ প্রণালী বা এদিকে আছে যেটা তাদের যে স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট সেগুলো অ্যাকসেপ্টেড হবে। আর ওগুলো যদি সে অ্যাকসেপ্ট করে তাহলে হচ্ছে ইউএস এবং ইরানের যে মিডল ইস্ট স্ট্র্যাটেজি আছে এবং এই হরমুজ প্রণালী বা ইরানের যে স্ট্র্যাটেজি আছে সেখানে তার একটা অ্যাডেড অ্যাডভান্টেজ পাবে। তো এটা হতে পারে যে সেই ধরনের কন্ডিশন, যেহেতু ইরান বলেছে যে এটা সাইন হওয়ার কোনো কারণ নেই, আবার ইউএসএ বলেছে যে এটা সাইন হতেই হবে বা হতে যাচ্ছে, তো পজিটিভ অ্যাটিটিউড। বাট ইরান তো তার ধরেন যে তার সার্বভৌমত্বের বিরুদ্ধে বা তার স্বার্থের বিরুদ্ধে কিছু যায় সেটা তো অ্যাকসেপ্ট করতে দে উইল বি দ্য লাস্ট এলিমেন্ট অফ দ্য লাস্ট পার্সন। তো এই ক্ষেত্রে স্টেটমেন্ট দুটো এই কারণেই বিপরীতে এসেছে এবং ওই 10টা কন্ডিশনের উপরে কিন্তু যেটা আছে যে এটার সাকসেসটা আপনার ডিপেন্ড করছে। তো আমি আরো কিছু বিষয় আমার হাতে আছে সেগুলো নিয়ে একটু আলাপ করার চেষ্টা করবো। এই ফাঁকে আমি একটু আজাদ কালাম মজুমদার আপনার কাছে একটা বিষয় একটু জানি। মানে আমরা নিরাপত্তা বিশ্লেষকের চোখ দিয়ে দেখলাম, কিন্তু সাংবাদিকতা চোখ দিয়ে একটু বলবেন, মানে আমরা কি আদৌ সঠিক তথ্য পাচ্ছি বা পূর্ণাঙ্গ তথ্য পাচ্ছি যুদ্ধে? মার্কিন প্রশাসন তাদের গৌরবোজ্জ্বল সাফল্যের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছে, ইরানের ক্ষয়ক্ষতির পরিমাণ তারা বেশ বড় আকারে বলছে। ইরানে আসলে কি চলছে সেটা আবার আমরা পুরোপুরি জানতে পারছি না, হয়তো কিছুটা ইরাবতী, কিছুটা আল জাজিরা এরকম। মানে না, উনি কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট টাচ করেছেন যে এটা আজকে যে হামলাটা হলো এটা প্রেশার ক্রিয়েট করার জন্য, আপনার প্রেশার ক্রিয়েট করা যাতে চুক্তির যে শর্তগুলো মার্কিন যুক্তরাষ্ট্র তাদেরকে দিয়েছে সেই শর্তগুলো যাতে ইরান মেনে নেয়। কারণ এটা তো একটা জিনিস পরিষ্কার যে ইরান এই শর্তগুলো মানছে না বা মেনে নিতে চাচ্ছে না এবং তাদের উপর প্রেশার ক্রিয়েট করার জন্য একটা হামলা হচ্ছে। আর একটা বিষয়ও আপনার কিন্তু তথ্যপাত্র যাই থাকুক স্পষ্ট যে মার্কিন যুক্তরাষ্ট্রেরই আসলে এখন এই মুহূর্তে
চুক্তিটা প্রয়োজন, কারণ তাদেরকে যে কোনো মূল্যে যুদ্ধ থেকে একটা ফেস সেভিং একটা কোনো কিছু করে বেরিয়ে যেতে হবে। এটা যেহেতু শুরু করেছে তারা, এটা শেষ করার দায়টাও তাদের, এবং তাদের এখন একটা চুক্তি প্রয়োজন যেটা ইরানের প্রয়োজন নেই। সেই কারণে ইরানের দিক থেকে তাগাদাটা অত বেশি নেই, যত বেশি তাগাদাটা আছে আমেরিকার। তারা একটা চুক্তি করতে চায় এবং সেই চুক্তি করার জন্য ইরানের উপর যতভাবে প্রেশার ক্রিয়েট করা যায় সেই প্রেশারটা তারা ক্রিয়েট করার চেষ্টা করছে, এবং আজকের হামলাটাও আমার কাছে মনে হচ্ছে যে সেই প্রেশার ক্রিয়েট করারই একটা পার্ট। কি যে ধরনের হামলা হলো সেই ধরন দিয়ে তো আসলে বড় কোনো প্রেশারের ইঙ্গিত তো দেয় না। না, এই হামলাগুলো কিন্তু এগুলা সিম্বলিক। অনেক সময় কিন্তু আপনার এই একটা হামলার অর্থ হচ্ছে যে আরো হামলা চাইলে করা যায়, চাইলে করা যায়। একটা হামলা দিয়ে তো আর আসলে মানে অনেক বেশি ডিভাস্টেটিং অ্যাটাক হয়েছে, কিন্তু তারপরে তো ইরানকে থামানো যায় না। একটা আমরা এখনো যুদ্ধের মেজাজে আছি সেই বার্তাটা দিয়ে। অবশ্যই একদম। জলিলুল হাসান, একটা বিষয় একটু বলবেন, মানে আমরা কিছুদিন আগে তো শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করতে দেখলাম ডোনাল্ড ট্রাম্পকে, এবং তার বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে এক ধরনের বলা হচ্ছে নজিরবিহীন তোষামোদি করে এসেছেন তিনি। তারপরও বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হিসেবে তিনি সেখানে গিয়েছেন, একটু সৌহার্দ্যতা বিনিময় করার চেষ্টা করেছেন। এই বার্তাটা দেয়া ইরান ইস্যুতে অন্তত চীন যুক্তরাষ্ট্রের পাশে থাকুক অথবা চুপ থাকুক, আপনার কি মনে হয় সেই সফর আসলে কোনো কিছু যুক্ত করতে পেরেছে এই যুদ্ধের মধ্যে? দেখেন, আপনি যদি চীন এবং ইউএস এর স্ট্র্যাটেজিক রিলেশন বা তাদের যে গ্লোবাল পাওয়ার পলিটিক্সে তাদের যে অবস্থান সেটা যদি ব্যাখ্যা করেন, শুধু ইরান নিয়ে কিন্তু সেটা নিয়ন্ত্রিত হয় না। আপনার এখানে ইকোনমিকে অলরেডি চায়না ইউএস কে ক্রস করে গেছে, মিলিটারিলি দে আর জাস্ট ব্রিদিং অন দ্য নেক, এবং কোল্ড ওয়ার এন্ডের পরে ইউএসএ একটা ইউনিপোলার ওয়ার্ল্ডে তারা একটা ডমিনেন্স যে তারা এনজয় করছিল, এবং চীনের রাইজ, এবং চীন যদি তার সফট স্ট্র্যাটেজি থেকে অ্যাক্টিভ ফরেন পলিসিতে চলে আসে, অ্যাক্টিভ বলতে আমি যেটা বুঝাচ্ছি যে তারা কিন্তু সফট স্ট্র্যাটেজি ফলো করে, মানে হচ্ছে তারা অ্যাট্রাক্ট করে। আর ইউএস এর ফরেন পলিসি যদি আপনি দেখেন যে মিলিটারাইজড ফরেন পলিসি, মানে তোমাকে মানতে হবে, এরকম ধরনের একটা প্রেশার ক্রিয়েট করে তাদের স্ট্র্যাটেজিক কালচার। যেটা চায়না যদি এখন ওই লেভেলে চলে আসে, তাহলে কিন্তু এই ইউএস এর যে হেজেমনি বা ডমিনেন্স সেটার ক্ষেত্রে কিন্তু চ্যালেঞ্জ করতে পারে ওয়ার্ল্ডে ইফেক্টিভলি, সেটা চাই নাই। এবং এখানে কিন্তু ইরান শুধু একটা সেক্টরে, মিডল ইস্ট সেক্টরে যে চাইনিজ স্ট্র্যাটেজি আছে বা ইউএস স্ট্র্যাটেজি আছে সেটা নিয়ে কিন্তু আপনার তাদের এই ধরনের আলোচনাটা হয়েছে। এখন অন্যান্য ফ্যাক্টর যেগুলো আছে সেগুলো তো আর রিজলভ হয়নি টোটালি। যে রাইভালরি বলেন বা দুটো শক্তির যে আপনি অপোনেন্ট অবস্থান বলেন, সেখানে কিন্তু আরো অনেক ফ্যাক্টর আছে। খালি ইরান দিয়ে সেটা চিন্তা করলেই যে আমরা তাইওয়ান অনেক বড় ফ্যাক্টর দেখেছি। আসলে তাইওয়ান ইস্যুতে আসলে কোনোভাবে সলিউশনে আসছে না, কারণ যুক্তরাষ্ট্র তাইওয়ানকে অস্ত্র দেবেই, এবং চীন সেখানে বারবার হুঁশিয়ারি দিয়েছে এই কাজটা তোমরা করতে যেও না। ডোনাল্ড ট্রাম্প বলেছে এই বিষয়ে আপাতত এখানে কোনো কথা হবে না। আমরা যদি আলোচনার ক্যানভাসটা একটু বড় করি, হয়তো এই মাঝখানে বিরতিতে যেতে হতে পারে। আপনি নিশ্চয়ই দেখেছেন হজ উপলক্ষে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা কামেনি তিনি একটা বার্তা দিয়েছেন। সেই বার্তার একটা লাইন ছিল এরকম যে মার্কিন ঘাঁটিগুলোর ঢাল হিসেবে মধ্যপ্রাচ্য আর কাজে আসবে না, অশুভ শক্তির জন্য মধ্যপ্রাচ্যে আর কোনো নিরাপদ আশ্রয় থাকবে না। বক্তব্যটা স্পষ্ট, আশাবাদ জাগছে বটে, কিন্তু মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো কি বলছে? তারা কি নিজেরা ঢাল হিসেবে থাকতে চায়? রাইট। তো যে প্রশ্নটা হচ্ছে যে এখানে যে তারা যে কথাটা বলেছে, আপনি যেটা বললেন যে ইসলামিক বা মিডল ইস্টের যে কান্ট্রিজ গুলো তারা ইউএসএ কে তাদের যে বেস গুলো প্রোভাইড করেছে, যে কারণে তারা ইরানিয়ান অ্যাটাকের শিকার হয়েছে। তো এখন এটা তারা কি আর কন্টিনিউ করবে কিনা, আপনি যে স্টেটমেন্টটা বললেন সেখান থেকে হয়তোবা একটা মানে ইনকনফিডেন্স গ্রো করতে পারে। বাট এখানেও কিন্তু আপনি ধরেন যে ইজিপ্টের সাথে ইসরায়েলের যে চুক্তি, সেটা কিন্তু দুইটা দেশের বাইল্যাটারাল রিলেশনের সাথে আবার ইউএসএ এবং অন্যান্য সুপার পাওয়ারের যে মিডল ইস্ট সেন্ট্রিক স্ট্র্যাটেজি সেটার ইফেক্টও আছে। তো আপনি একটা ইসলামিক দেশ বললো আর সবাই যেটাকে মেনে নিবে সেটা কিন্তু মানে আপনি নিশ্চিতভাবে ধরে নিতে পারেন না, কারণ বাইল্যাটারাল রিলেশন গুলো ইন্টারন্যাশনাল
সুপার পাওয়ারদের এবং গ্লোবাল জিও স্ট্র্যাটেজিক অ্যাফেয়ারগুলো বা ফ্যাক্টরগুলোর মানে কনসিডারেশনে নিয়ন্ত্রিত হয়। হয়তো বা একটা দেশ করতে পারে সে যদি চিন্তা করে, বাট অন্যান্য সব দেশই যে করবে সেটা ভাবার কোনো অবকাশ নেই। এবং এই কারণেই হয়তো ওই স্টেটমেন্টের কারণেই হয়তো ইউএসএ যে একটা মেসেজ দিয়েছে যে আব্রাহাম অ্যাকর্ড ইসলামিক সব দেশগুলো সাইন করা উচিত, যাতে তারা অন্য ধরনের কোনো চিন্তা না করতে পারে, সেটাও কিন্তু সম্ভাবনা একটা থেকে যায়। তো কাজেই এগুলো ওভারঅল জিও স্ট্র্যাটেজিক অ্যাফেয়ার গুলোর প্রত্যেকটা ডাইনামিক্স প্রত্যেকটা অ্যাক্টরের উপরে ডিপেন্ড করবে, খালি শুধু বাইল্যাটারাল এটার উপরে ডিপেন্ড করবে না। আমি একটা বিরতিতে যাব, ফিরে এসে কথা হবে। এবং আপনার কাছে একটা প্রশ্ন একটু করে রাখতে চাই। আপনি ক্রীড়া সাংবাদিকতা করেছেন দীর্ঘদিন ধরে এবং সামনে একটা ওয়ার্ল্ড কাপ আছে, ইরান সেখানে খেলতে যাবে কি যাবে না এরকম করতে করতে ফাইনালি তারা গেল, কিন্তু মেক্সিকোতে গিয়ে তারা আসলে প্র্যাকটিসটা করবে। যুদ্ধের প্রভাব ক্রীড়াঙ্গনে পড়বে কিনা সেটা নিয়ে একটু আলাপ করার চেষ্টা করব। ক্রীড়া সাংবাদিকতার চোখ দিয়ে এবার একটু ইরান যুদ্ধটার একটা অংশ মূল্যায়ন করব। মানে আমরা বলছি মাঠে রণাঙ্গনে ইরান যুক্তরাষ্ট্র লড়ছে, সেই যুক্তরাষ্ট্রে আবার ওয়ার্ল্ড কাপ খেলতে যেতে হবে ইরানকে, মেক্সিকোতে তারা প্র্যাকটিস করছে। যুদ্ধের প্রভাব ক্রীড়াঙ্গনে কতটা পড়তে পারে, স্পেশালি ইরানের ম্যাচগুলোতে? দেখেন, কিছু তো প্রভাব পড়বেই, তবে এখানে একটা বিষয় বলে রাখা ভালো যে এই বিশ্বকাপটার আয়োজক হচ্ছে ফিফা, আমেরিকা নয় বা মেক্সিকো নয়। আমেরিকা এবং মেক্সিকো হচ্ছে স্বাগতিক দেশ এবং তারা অনেকগুলো ফিফার শর্ত মেনেই কিন্তু স্বাগতিক দেশ হয়েছে। সো এখানে আমেরিকা খুব বেশি চাইলেও ইরানকে চাপে রাখার কোনো সুযোগ নেই, এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে এই যুদ্ধ কিন্তু আমেরিকার সাধারণ মানুষের যুদ্ধ না, আমেরিকার সাধারণ মানুষ কিন্তু এই যুদ্ধের বিরোধী। সো ইরান যে সাধারণ মানুষের কাছে যে খুব হোস্টাইল একটা ওয়েলকাম পাবে, বিষয়টা ওরকম না। আমেরিকার সাধারণ মানুষ আমার ধারণা ইরানকে ওয়েলকামই করবে, কারণ যুদ্ধটা আমেরিকার সাধারণ মানুষ কিন্তু আসলে সেভাবে সমর্থন করেনি। তো সেক্ষেত্রে মাঠে ইরানের হোস্টাইল রিসেপশনের বিষয়ে আমি খুব বেশি শঙ্কা দেখছি না। এবং যেহেতু ফিফা এটার আয়োজক, আমেরিকা চাইলেও ইরান দলকে নিয়ে খুব বেশি রাজনীতি করার সুযোগ এখানে পাবে না, বরঞ্চ পাবলিক সিম্প্যাথি বলেন বা পাবলিক সাপোর্ট বলেন, গ্লোবালি এখানে ইরানের দিকে থাকারই সম্ভাবনা বেশি। নিরাপত্তা ঝুঁকি? নিরাপত্তা ঝুঁকি এটা কারণ হচ্ছে কি, মানে ডোনাল্ড ট্রাম্পের এই সময়টা এতটা অস্থির, কোনো ব্যাকরণ তিনি মানছেন, এই যুদ্ধটাই তো হওয়ার কথা ছিল না। নিরাপত্তা ঝুঁকি এখন আমেরিকা তো এই নিরাপত্তা দলগুলোকে, পার্টিসিপেটিং কান্ট্রিগুলোকে নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিয়েই কিন্তু বিশ্বকাপের আয়োজক হয়েছে। এখন যদি কোনো একটা দলের নিরাপত্তা বিঘ্নিত হয়, আপনাকে তো মনে রাখতে হবে 2 বছর পরে আমেরিকাতে অলিম্পিক আছে, এবং যদি বিশ্বকাপ ফুটবলে কোনো ধরনের ব্যাঘাত ঘটে তাহলে কিন্তু অলিম্পিকটাও আমেরিকা থেকে চলে যেতে পারে, বা অনেক দেশ তখন এই নিরাপত্তার অজুহাত দেখে আমেরিকাতে অলিম্পিক খেলতে নাও যেতে চাইতে পারে। এবং আমার ধারণা সেটা সম্পর্কে আমেরিকা অ্যাওয়ার আছে এবং তারা এই ধরনের এমন কোনো কিছু করবে না বা এমন কিছু হতে দেবে না যাতে তাদের এই অলিম্পিকটাও সংকটে পড়ে যায়। একদম, যেহেতু বহুজাতিক দেশ এখানে আছে, কাজেই এতটা সোজা হবে না। আমি একটু জনাব জহুরুল আহমেদ, আপনার একটা মতামত আমি নিতে চাই, কারণ আপনার সাথে আরেকটি ইস্যুতে আমি কথা বলবো জহুরুল হাসান, কিন্তু তারপরও এটা নিয়ে একটু আপনার মতামতটা জানতে চাই। যে ইরান নিয়ে আমরা কথা বলছি, যে যুক্তরাষ্ট্র নিয়ে কথা বলছি, বিশ্বকাপে আমরা তাদেরকে মাঠে দেখতে পাবো। আমি জানি না এরকম ম্যাচ হবে কিনা, যুক্তরাষ্ট্র ইরান একসাথে খেলছে মাঠে। জি, নিরাপত্তার ব্যাপারটাতে বলতেছিলেন তাই তো, যে ঠিক আছে। তো আমরা যদি হিস্ট্রি স্টাডি করি, এরকম কিন্তু অলিম্পিকে, মিনি অলিম্পিকে আপনার টেরোরিস্ট অ্যাটাক হয়েছিল, হ্যাঁ, এবং এগুলো কিডন্যাপ করে নিয়ে গিয়েছিল। তো এই দিস আর দ্য অকেশনস, ইন্টারন্যাশনাল এবং বড় ইভেন্ট যখন থাকে, তো যারা নন স্টেট অ্যাক্টর বা গ্লোবাল টেরোরিজমের যারা এলিমেন্ট, তারা কিন্তু এই ধরনের ইভেন্টগুলোকে টার্গেট করে, কারণ তাদের যে আইডিওলজি বা তারা যে অ্যাক্টিভ এবং তারা যে পাওয়ারফুল, এই মেসেজটা কিন্তু এই ধরনের ইভেন্ট থেকে খুব মানে ঢালাওভাবে প্রচারিত হয়। এই কারণেই ইতিহাসে আমরা বিভিন্ন সময় দেখেছি যে এই ধরনের ইভেন্টে হয়েছে। তো এখানে ইরান এবং ইউএস এর কনফ্লিক্ট যেটা, সেখানে কিন্তু ইরানে আবার নন স্টেট অ্যাক্টর যারা আছে, ইরানের সহযোগী বা যেটা বলা হয় যে ইরান প্যাট্রোনাইজ করে, যেমন ধরেন হামাস আছে, তারপরে আপনার হুতিদের একটা অর্গানাইজেশন আছে, তারপরে ওখানে ইসরায়েলের এগেনস্টে তো যদি আমরা বলি যে রিলিজিয়াস সেন্টিমেন্ট বা ইসলামিক সেন্টিমেন্ট বেস যে কিছু টেররিস্ট অর্গানাইজেশন, আল কায়দা তো অবশ্যই এখন ডাউনিং স্টেটে আছে, বা অন্যান্য যারা আছে, তারা কিন্তু ইসরায়েল বা ইউএসএ কে একটা
অকওয়ার্ড সিচুয়েশনে বা তাদেরকে একটা মেসেজ দেওয়ার জন্য এই ধরনের ভেঞ্চার প্ল্যান করতে পারে। বাট গ্লোবাল ওয়ার অন টেরোরিজম টুইটার অ্যাটাকের পরে যেহেতু তাদের ফাইন্যান্সিয়াল সোর্সগুলোকে কার্টেল করে তাদেরকে কন্ট্রোল করা হয়েছে এবং তাদের লিডারশিপকে কিল করে এটাকে কন্ট্রোল করা হয়েছে, এখন এটা কম। তো তারপরে সম্ভাবনা আপনি মানে উড়িয়ে দিতে পারেন না, কারণ সেখানে হামাস, তারপরে হুতু লেড কিছু অর্গানাইজেশন আছে, তারপরে আপনি আরো আছে যারা আপনারা জানেন, আমরা জানি সবাই। এবং ইরানিয়ান জেনারেল একজন যে কিল হয়েছিলেন, ওনার কিন্তু একটা ডিফেন্স পরিকল্পনাই ছিল যে ইরান যদি তার মেইন ল্যান্ডে যে 15টি সেক্টর আছে সেটার মাধ্যমে যদি তারা ডিফেন্স প্রোভাইড করতে ব্যর্থ হয়, সেই ক্ষেত্রে নন স্টেট অ্যাক্টরদের নিয়ে একটা প্রোটেক্টেড ওয়ারে চলে যাওয়া, মানে বিয়ন্ড দ্য ইরানিয়ান বর্ডার, এই ধরনের একটা ডিফেন্স মেকানিজম তাদের টোটাল এন্টায়ার ডিফেন্স প্ল্যানে রয়ে গেছে। তাদের সেন্ট্রাল ডিফেন্স প্ল্যান এবং 15টা সেক্টরের ডিফেন্স প্ল্যান প্লাস অ্যাডিশনাল এক্সট্রা রিজিওনাল বা যে প্ল্যানটা উনি কাজ করতেন, এই কারণেই তাকে কিল করা হয়েছিল। তো এই ক্ষেত্র থেকে, এই অ্যাঙ্গেল থেকে আমি নিরাপত্তা জনিত ঝুঁকিটা সম্পূর্ণ উড়িয়ে দিতে পারছি না, বাট আশা করি সেরকম কিছু হবে না। হবে না। আপনি কিছু জানতে চাইবেন? না, আমার কাছে ওনার সংখ্যাটা তো যথার্থ, এ ধরনের সংখ্যা তো থাকেই, বিশেষ করে তৃতীয় পক্ষ এখানে কোনো সুযোগ নেয় কিনা, বিশেষত ইসরায়েল। কারণ ইসরায়েলের একটা স্ট্রং প্রেজেন্স আছে আমেরিকার মাটিতে, আমরা সবাই সেটা জানি। এবং এই যুদ্ধটাতে আসলে আমেরিকার যতটা না স্বার্থ, তার চেয়ে অনেক বেশি স্বার্থ জড়িত ইসরায়েলের স্বার্থ। এবং আমেরিকাকে এই যুদ্ধে সক্রিয় রাখার জন্য বা ইসরায়েল তার নিজস্ব ফায়দা লোটার জন্য সেখানে যে সাবভার্সিভ কোনো কিছু করবে না, এটা আসলে উড়িয়ে দেওয়ার যায় না। একদম। আমি সবশেষ জগুল হাসান একটা মতামত আপনার কাছ থেকে নিতে চাই। এখন যেটা বলা হচ্ছে, কিছু কিছু দিক পরিবর্তন করা হচ্ছে যেন তথ্য ঠিকমতো, রণকৌশল ঠিকমতো সবাই না জানতে পারে। এই তথ্য গোপনীয়তার একটা বড় অংশ হিসেবে তুলসী গ্যাবার্ডকে প্রচ্ছন্নভাবে বলা হয়েছে পদত্যাগ করতে, যদিও তুলসী গ্যাবার্ড নিজে বলেছেন তার হাজব্যান্ডের ক্যান্সারের কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেছেন। আপনার মনে হয় কিনা আসলে যুদ্ধটা নতুন দিকে, নতুন ডাইমেনশনে যাওয়ার এটা একটা বড় কারণ হয়ে উঠতে পারে? না, এটা ইনফরমেশন ওয়ারফেয়ার অর রাইট টু ইনফরমেশন, আপনি যেটাই বলেন, যে আপনি আমি জানি না ইন্টারন্যাশনাল কোনো রুল বা আইসিজের কোনো ইয়ে আছে কিনা যে ইনফরমেশন হাইড করার ব্যাপারে বা সে ব্যাপারে, বাট জনগণের একটা ডেমোক্রেটিক দেশের তো জনগণ সব সময় চাইতে পারে। বাট ইন্টারন্যাশনালি যে এমবার্গোটা, যে এই ব্যাপারে আবার ধরেন যে একটা দেশ তার নিজস্ব স্বার্থ যখন যুদ্ধে জড়িয়ে গেছে, সে তখন সেটা পার্ট অফ ডিসেপশন বলেন আর পার্ট অফ মানে সেলফ প্রোটেকশন বলেন, সে কিছু ইনফরমেশন তো যুদ্ধের ক্ষেত্রে হাইড করবে। সে তার বলবে না যে আমি এই সময় অ্যাটাক করতে আসছি বা এটা করতে আসছি। ডিসেপশন ইজ পার্ট অফ দ্য ওয়ার প্রসেস। তো আপনি সেখানেও ব্যাপারগুলো কনফ্লিক্টিং। তো যেটা হচ্ছে যে আপনার এই ন্যারেটিভটা কি ঠিক কিনা একটু কনফার্ম যদি করেন, মানে আপনার অবজারভেশন থেকে, যে তুলসী গ্যাবার্ডের সঙ্গে ভারতের একটা যোগাযোগ, রাশিয়ার একটা কানেকশন, ডেমোক্রেটের একটা মুখপাত্র হিসেবে দীর্ঘদিনে থাকা, এই সবগুলো আসলে কারণ কিনা পদত্যাগের? রাইট। এখন যেটা হচ্ছে যে আপনি ধরেন যে ইউএস ইন্ডিয়া কোল্ড ওয়ারের পরে তারা পাকিস্তান থেকে সরে এসে ইন্ডিয়ার সাথে তারা একটা স্ট্র্যাটেজিক পার্টনারশিপ ডেভেলপ করার চেষ্টা করছে। সেখানে চায়না একটা ফ্যাক্টর, চায়নাকে কাউন্টার করার জন্য ইউএস এর জন্য ইন্ডিয়া ইজ দ্য বেস্ট কার্ড, বাট সেভাবে সে ব্যবহার করতে পারছে কিনা। ইন্ডিয়ান ওশনে পাওয়ার স্ট্রাগল যেটা আছে, রাশিয়া বললেন, তারপরে ধরেন যে এই ধরনের সুপার পাওয়ার বা যারা গ্লোবাল পাওয়ারে আপনি ধরেন যে কি প্লেয়ার্স পাওয়ার স্ট্রাগলে, তাদের অবস্থান, তাদের স্বার্থ সবকিছু দিয়ে নিয়ন্ত্রিত হয়। তবে ইউএস ইন্ডিয়া তাদের সাথে তো মানে তাদের স্ট্র্যাটেজিক পার্টনারশিপ যেটা ডেভেলপ করেছে কোল্ড ওয়ারের পরে, সেই অনুযায়ী তাদের অল কাইন্ডস অফ কোঅপারেশন, তাদের মধ্যে একটা বিভিন্ন চুক্তিও হয়েছে। তো সেই অনুযায়ী যদি কোনো কিছু হাইড করে থাকেন বা সেটা ইফেক্ট হয়ে থাকে, that will be though unfortunate, but that was part of that strategic interest or game. আমি সেটাই বলবো। তো এখানে এখন যে রিজনটা দেখানো হচ্ছে পারিবারিক কারণ বর্ণনা, এগুলো ইন্টারন্যাশনাল অ্যাফেয়ারে ফলস ফ্ল্যাগ বলে। এটা আসলে সবাই বুঝতে পারছেন। জি, হ্যাঁ, যে আপনাকে দেখানো হবে এটা,
বাট আপনি যা আসল ঘটনা হচ্ছে অন্যটা। ইভেন যুদ্ধের ক্ষেত্রে আপনাকে যে রিজনটা দেখানো হবে সেটা কিন্তু আসল রিজন না। ইউএসএ যতই বলুক সে তার মানে ইন্টারেস্ট বা তার ইকোনমিক বা হরমুজ প্রণালীতে তার সেফ প্যাসেজের জন্য করছে, বাট তার আসল অবজেক্টিভ হচ্ছে ইরানিয়ান গভর্নমেন্টকে চেঞ্জ করা, ইরানিয়ান রেজিমকে চেঞ্জ করা এবং ইসরায়েলকে সেখানে শক্তিশালী করা। কারণ আপনি ইরাক, লিবিয়া, সিরিয়া এরা মিলে যে হ্যাঁ, এবং আসলে এই যে যুদ্ধের কারণগুলো নিয়ে আমরা বিভিন্ন সময় আলোচনা করেছি। আজকে খুব ইচ্ছা করছিল আপনার সঙ্গে আলাপটা দীর্ঘ করতে, কিন্তু সময়টা একেবারে শেষ। জাস্ট 30 সেকেন্ড, যেটা বললাম যে মিডল ইস্টে চ্যালেঞ্জ করতে হচ্ছে, ধরেন যে সাদ্দাম, গাদ্দাফি এবং সিরিয়ার প্রেসিডেন্ট তাদেরকে নিউট্রালাইজ করা হয়েছে। এখন ইরান হচ্ছে অনলি স্টেট হু ক্যান চ্যালেঞ্জ, তাকে নিউট্রালাইজ করতে হবে। তাহলে ইসরায়েলের যে গ্রেটার লেভেল অবজেক্টিভটা ওখানে আছে সেটা হয়তো ম্যাটেরিয়ালাইজ করার জন্য তারা নেক্সট মুভ করবে। তো আসল অবজেক্টিভ এটা, বাকি সবকিছু হচ্ছে ধরেন যে ওই ফলস ফ্ল্যাগ যেটা বললাম দেখানো আর কি, আমি এই কারণে করছি। অনেক ধন্যবাদ আমাকে সময়টা দেওয়ার জন্য, এবং আপনাকেও ধন্যবাদ। একটা লম্বা সময় ছিলেন, অনেকগুলো বিষয় আসলে আলাপ করার সুযোগ হলো। সামনে কোনো আয়োজনে নিশ্চয়ই আবার আপনাদেরকে পাবো। এবং দর্শক, আপনাদেরকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আগামীকাল নতুন ইস্যু নিয়ে ৭১ জানালে আমরা হাজির হব। থাকবেন ৭১-এর সঙ্গে।